ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পাইলেন। বন্ধুরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল নায়ক হচ্ছে মেজর জিয়া, এমন তথ্যই উঠে আসছে মেজর ডালিমের বক্তব্য থেকে। আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই, এই সমস্ত কিছু যাদের বোধগম্য থাকা উচিত। জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কি অস্বীকার করতে পারে? তিনি বলেছেন শেখ মুজিব পাকিস্তান আর্মির কাছে নিজে ধরা দিয়েছেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের আর্মিদের সাথে একটি সমঝোতা করেছিলেন এবং পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। এতদিন আওয়ামী লীগ সরকার যাকে ভিলেন করতে চেয়েছিল, আজকে সেই হচ্ছে আসল নায়ক। বাংলাদেশের মানুষ এখন মেজর ডালিমকে বলছে, কেন 1975 সালে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন তাদেরকেও শেষ করে দিলে কোনো ঝামেলা থাকতো না। বন্ধুরা, এর জন্য বলা হয় সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। আওয়ামী লীগ সরকার সবসময় মুক্তিযুদ্ধের সকল ক্রেডিট শেখ মুজিবকে দিয়ে দিত। তারা বোঝাতে চাইতো যে শেখ মুজিব হচ্ছে একাই নায়ক, তিনি একাই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর মেজর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 50 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখার পর ভয়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি আর্মিদের কাছে স্যারেন্ডার করেছিলেন। এমনকি শেখ মুজিব নিজের পরিবারকে বাঁচাতে পাকিস্তানি সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন, যার কারণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে মেজর জিয়া। মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? তাহলে কি মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো ক্রেডিট নেই? দীর্ঘদিন আড়ালে থাকার পর ইউটিউব লাইভে আসেন মেজর ডালিম। এই লাইভে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন, এর মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমান এবং মেজর জিয়া সম্পর্কে। এই লাইভে তিনি মুজিবুর রহমান এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে বলেন। মেজর ডালিম তার লাইভে যে সকল তথ্য ফাঁস করেছেন, তার মধ্যে সব থেকে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পাকিস্তানে পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবকিছু, কিন্তু এখন জানা গেল শেখ মুজিব তার পরিবারকে বাঁচাতে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়েছিল। একটা কোশ্চেনের উত্তর নেই যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল। স্যার দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো। আর এদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল পুরো বাঙালি জাতি। আর সে সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জিয়াউর রহমান। তিনি সে সময় স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেন। আর শেখ মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে কষ্ট করলো একজন আর ফল ভোগ করলো আরেকজন। মেজর ডালিম লাইভে বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, তখন ছিল না কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তানি বাহিনী যখন হামলা করেছিল, তখন মেজর জিয়াউর রহমানের থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে কাজ করি। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। বিপুলের কথাটা যদি শুনে থাকো ভালোভাবে, আর তোরা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নেই। কার থাকছে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা গড়বে। মেজর ডালিম বলার আগেও তাজউদ্দিন আহমেদ তার বই লিখে গিয়েছেন, শেখ মুজিব 25শে মার্চ ইচ্ছাকৃত গ্রেপ্তার হয়েছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। তিনি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা দিয়েছিলেন। আর এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। আসলে শেখ মুজিবের উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এর জন্য বরাবরের মতো তিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। এতেই বোঝা যায় মুজিব লোকটি কতটা ক্ষমতালোভী ছিলেন। মুজিব এতটাই ক্ষমতালোভী ছিলেন যে তিনি পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি। তাজউদ্দিন আহমেদ তার বই লিখে গিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে শেখ মুজিব যখন আত্মসমর্পণ করেছিল এবং বিভিন্ন নেতাদের ব্যবহার দেখে আমরা বুঝেছিলাম আমাদের স্বপ্ন চেষ্টা ব্যর্থ হবে। নির্বাচনের পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। সেই সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া 7ই মার্চের ভাষণের পেছনে একটি অন্য কাহিনী রয়েছে, যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না। 7 মার্চের পর যখন মুজিবের পক্ষ থেকে
আর কোনো বার্তা পাওয়া গেল না, তখন জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি না। এমনকি গুজব উঠেছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব এবং ভুট্টো শেখ মুজিবকে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আশ্বস্ত দিয়েছিলেন, কিন্তু এরকম উত্তেজনামূলক মুহূর্তে শেখ মুজিব, ইয়াহিয়া, ভুট্টো তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বই লিখেছেন, তিন নেতা ভালো মতো বুঝতে পেরে যায় এভাবে 7 মার্চের পর সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। তারা সবাই ভয় পেয়ে যায়। সেজন্য তারা 24শে মার্চ বৈঠকে একটা শেষ সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্ত মতে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে, আর এই সময় কাটাতে শেখ মুজিবকে আত্মসমর্পণ করতে হবে। এরপর ইয়াহিয়া খান কঠোর হস্তে মিলিটারি নামিয়ে সবকিছু দমন করবে, আর এর ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। বাঙালিরাও শেখ মুজিবের ওপর পরবর্তীতে সেই দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় পরিষদ ভাঙবে না, কারণ পরবর্তীতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন করতে তাদেরকে দরকার হবে। এছাড়া ইয়াহিয়া মুজিবকে নিশ্চয়তা দেয় আওয়ামী লীগের কোনো নেতার উপরে অত্যাচার করা হবে না। বৈঠকে সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমন করার পরে বাংলাদেশকে শান্ত করা হবে। তখন শেখ মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ শেখ মুজিব এবং অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকম সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। শেখ মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু ভালো মতো চিন্তা করলে আপনি নিজে বুঝতে পারবেন। এটি 25শে মার্চ রাতের ঘটনা। তাজউদ্দিন আহমেদ তার বই লিখেছেন, আমি শেখ মুজিবকে কল করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই, কিন্তু তখন তিনি আমাকে বললেন যে সেখানে ছাত্রলীগ সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতা রয়েছে। তিনি সবাইকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং তিনিও আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন তারা সফলভাবে আন্ডারগ্রাউন্ড হতে পেরেছিলেন এবং ভারতে আসতে পেরেছিলেন, কিন্তু তখন সেটি মুজিব পারলেন না কেন? এইসব ঘটনার 1 থেকে 2 ঘন্টা পর শেখ মুজিবের বাড়িতে পাকিস্তানি আর্মি যায় এবং গ্রেফতার করে। তিনি 1 থেকে 2 ঘন্টা সময় পেয়েছিলেন আন্ডারগ্রাউন্ড হওয়ার এবং স্বাধীনতার ঘোষণাপত্রে সই করার পরও কেন তিনি সেটা সবাইকে দিলেন না? পাকিস্তানি মিলিটারি নামবে জেনেও কেন তিনি স্বাধীনতা পত্রে সই করে তা আওয়ামী লীগ নেতাদের হাতে দিলেন না? এর উত্তর পাওয়া গেলে সঠিক ইতিহাস উঠে আসবে। প্রকৃতপক্ষে শেখ মুজিবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ইয়াহিয়া এবং ভুট্টোর সাথে শেখ মুজিবের গোপন আলোচনা হয়েছিল, এটা তিনি কাউকে জানাননি। সেই চরম মুহূর্তে তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা করলেন না। আসলে তাদের 3 জনের বিশ্বাস ছিল শেখ মুজিবের নেতৃত্ব ছাড়া বাঙালি কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না, কিন্তু বাঙালি শেখ মুজিবের ধারণা পাল্টে দেয়। বাঙালি সেনারা পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে। মূলত তখনকার ছাত্র নেতৃত্বের চাপে শেখ মুজিব 7 মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। এখন আপনি বলুন আমি কি করি? বন্ধুরা, এভাবেই শেখ মুজিবুর রহমানকে অর্থাৎ একজন ক্ষমতালোভী মানুষকে দেশপ্রেমিক বলা হয়েছিল এবং দেশপ্রেমিক মানুষদের দেশদ্রোহী বলা হয়েছিল এবং ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিল। বন্ধুরা, মেজর ডালিমের কথা থেকে বেশ কিছু ইতিহাস জানা গিয়েছে এবং একটা বিষয় তো আপনারা জানেন, সত্য কখনোই চাপা থাকে না। সেটা একদিন না একদিন বের হয়ে আসবে, সেটা 1 বছর পর হোক আর 50 বছর পরে হোক। যুদ্ধে 30 লক্ষ মানুষ সবকিছু মিলে প্রায় 3 লক্ষর মতো। 3 লক্ষ। এখন 3 লক্ষরে যখন ইন্টারভিউ ছিল তখন what do you think is the losses of life in this so-called freedom during the freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতে আছে। তো উনি ওটা যে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন এবং অনেক লোক এখনো সেজন্যই বলে 3 মিলিয়ন মানে 30 লাখ লোক মারা গেছে। আসলে সেটা মারা যায়নি। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।